শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অর্থনীতি প্রথম বর্ষের পরিসংখ্যান, মৌলিক পরিসংখ্যান বিষয়ের একটি অধ্যায়, যেটি আমাদের চলমান ছিল, পরিঘাত, বঙ্কিমতা ও সূচলতা, তার বাকি অংশটা আমি আজকে শুরু করব। আচ্ছা, আমরা গত ক্লাস এবং তার আগের ক্লাসে যেটি দেখতে পেয়েছিলাম, আমরা প্রথম ক্লাস দেখছিলাম এটা যে পরিঘাত কি, পরিঘাত কয় ধরনের হয়, এবং অশ্রেণীকৃত উপাত্ত থেকে আমরা তোমার শোধিত এবং কেন্দ্রীয় পরিঘাত, শোধিত এবং অশোধিত পরিঘাত আমরা বের করছিলাম। বিগত ক্লাসে আমরা যেটা করছি, একটা শ্রেণীকৃত তথ্য থেকে আমরা তোমার হচ্ছে কেন্দ্রীয় পরিঘাত, অশোধিত পরিঘাত এবং আমরা মূল বিন্দুগামী পরিঘাত নির্ণয় করছিলাম। আজকে আমরা যেটা দেখাবো, আজকে আমরা সামনে আগাবো এবং আজকে আমরা ইনশাল্লাহ পরিঘাতের যে অংশটা সেটা আমাদের শেষ হবে। প্রথমে আমরা আজকে দেখব যে কাঁচা পরিঘাত থেকে শোধিত পরিঘাতে নেওয়ার কোনো সিস্টেম আছে কিনা, বা শোধিত পরিঘাত দেওয়া থাকলে কাঁচা পরিঘাতে রূপান্তরের কোনো সূত্র আছে কিনা। হ্যাঁ, পরীক্ষা তো তোমাদের এভাবে আসলেও আসতে পারে। দেখো, তোমাদের বইপত্রে দেখবা, তোমরা তোমাদের যাদের কাছে বই আছে তারা দেখবা যে তোমাদের বইয়ে কেন্দ্রীয় পরিঘাত থেকে কিভাবে তুমি কাঁচা পরিঘাতে নিচ্ছ সেটার সূত্র দেওয়া আছে। তবে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো ঘেটে যেটা দেখলাম, আসলে এটা তোমাদের এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে কখনোই আসে না। এটা পরিসংখ্যানে যারা পড়াশোনা করে তাদের এটা দরকার। বাট আমরা সূত্রগুলো আমাদেরকে জানতে হবে, যেন পরীক্ষা আসলে আমরা পারবো। আমাদেরকে জানতে হবে কেন্দ্রীয় পরিঘাত দেওয়া থাকলে আমরা যেন শোধিত পরিঘাত বা অশোধিত পরিঘাত নির্ণয় করতে পারি। আবার যদি কাঁচা পরিঘাত দেওয়া থাকে, আমরা যেন কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করতে পারি, আমরা যেন রূপান্তরটা বুঝতে পারি। দেখো, ধরো তোমরা এই পর্যন্ত দেখছো যে mu1 is equal to summation xi minus x bar divided by n. Then mu2 equal to summation xi minus x bar square divided by n. Mu3 is equal to minus xi minus x bar cube divided by n. Mu4 equal to minus xi minus x bar to the power 4 divided by n. এই হচ্ছে তোমার আমাদের কেন্দ্রীয় পরিঘাত। এখন আমরা যদি কাঁচা পরিঘাত লিখি, তোমরা এটাও দেখছো, summation xi minus a to the power 1 divided by n. Mu prime 2 equal to summation xi minus a square divided by n. Mu3 equal to n summation xi minus a to the power cube. And lastly, mu4 equal to summation xi minus a to the power 4 divided by n. So, আমাদের প্রশ্ন হচ্ছে, এটা আমাদের হচ্ছে প্রথম চারটা কেন্দ্রীয় পরিঘাত, এটা হচ্ছে প্রথম চারটা অশোধিত বা কাঁচা পরিঘাত। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষাতে দেওয়া আছে তোমার হচ্ছে কাঁচা পরিঘাত, তোমাদেরকে কাঁচা পরিঘাত দিয়ে বললো যে তোমরা কি কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করতে পারবা? তখন হ্যাঁ, পারবো। আবার তোমাদের পরীক্ষা দেওয়া থাকতে পারে যে তোমাদের দেওয়া আছে কেন্দ্রীয় পরিঘাত, তোমাদেরকে বললো কাঁচা পরিঘাত নির্ণয় করো, পারবা? এই সূত্রে এইগুলোর মাধ্যমে কি তুমি বের করতে পারবা? না, আলাদাভাবেই রূপান্তরের আলাদা একটা সূত্র আছে। এই সূত্রই আমাদের আজকে আমরা দেখব। একবার দেখে নাও, যদিও এটা তোমরা অলরেডি দেখছো। এখন আমি যা লিখবো এটা তোমরা একটু মুখস্থ করার চেষ্টা করবা। বের করার সিস্টেম দরকার নাই জানার, জাস্ট মুখস্থ করে রাখবা। এটা তোমাদের পরীক্ষাতে আসলেও আসতে পারে। আমরা কিছু জিনিস অলরেডি শিখছি যে প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান হচ্ছে সবসময় 0। প্রথম কেন্দ্রীয় পরিঘাত mu1 is all time 0। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত আমরা এখন কিন্তু এটাকে কাঁচা পরিঘাত দিয়ে লিখব। mu2 equal to mu prime 2 minus mu prime 1 square. mu prime 2 minus mu prime 1 square. এখানে কি সব কি কাঁচা পরিঘাত না? মানে তোমার পরীক্ষাতে দেওয়া থাকবে কাঁচা পরিঘাত, বলবে কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করো। এবার তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত mu3 is equal to তোমার mu prime 3 minus 3 mu2 mu1 plus 2 mu1 prime cube। এটা স্কয়ার দিতে পারো, চাইলে স্কয়ার দিয়ে দাও এটা। আচ্ছা, এটা কেমনে আসছে? এটা খুব সহজ পদ্ধতি, মানে ঘাবড়ানোর কিছু না, তোমরা বই দেখবা, ইনশাআল্লাহ নিজেরাই বুঝতে পারবা, কিছুই না, খুবই সহজ পদ্ধতি। কিন্তু পরীক্ষাতে যেহেতু আসে না, এটা মোটেও আসে নাই, তাই আমি এটাকে আর অধ্যায়টাকে আর লেন্দি করবো না। mu4 equal to তোমার হচ্ছে ফার্স্টে mu4 prime, then minus 4
4 mu prime 3 mu prime 1 plus 6 mu prime 2 mu prime 1 square, mu prime 2 mu prime 1 square minus 3 mu prime 1 to the power 4. দেখে নাও সূত্র। প্রথম কেন্দ্রীয় পরিঘাত mu1 is equal to 0, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত mu2 equal to mu prime 2 minus mu prime 1 whole square, তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত mu3 equal to mu prime 3 minus 3 mu prime 2 into mu prime 1 plus 2 mu prime 1 whole cube, চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত mu4 equal to mu prime 4 minus 4 mu prime cube mu prime 3 into mu prime 1 plus 6 mu 2 mu 1 whole square minus 3 mu 1 whole to the power 4. এই হচ্ছে তোমার আমাদের কেন্দ্রীয় পরিঘাত থেকে কাঁচা পরিঘাতে তুমি কিভাবে, মানে কাঁচা পরিঘাত দেওয়া থাকবে, তোমাদেরকে কেন্দ্রীয় পরিঘাত বের করলে আমরা এই সূত্র কাজে লাগাবো যদি পরীক্ষায় থাকে। কারণ এই অধ্যায়ে বললাম তো অঙ্কের ধরন এত বেশি, কোনটা যে দেওয়া থাকবে সেটা নিশ্চিতভাবে বলা যায় না। ঠিক আছে, এখন আমরা দেখি, ধরো তোমার হচ্ছে এখন কেন্দ্রীয় পরিঘাত দেওয়া আছে, কাঁচা পরিঘাত বের করতে হবে। কিভাবে বের করব দেখো। প্রথম অশোধিত পরিঘাত সমান সমান mu prime 1 is equal to x bar minus a। এটা মুখস্থ করলে, এটা তো আমি জানি, তোমাদের বইয়ে এটা কিভাবে লিখছে একটু দেখে নিই। দাঁড়াও দেখি তো। জানলে ভাবছি তাই x বার মাইনাস এ দেওয়া আছে। তারপরে দ্বিতীয় অশোধিত পরিঘাত mu prime 2 is equal to তোমার হচ্ছে mu 2 plus mu 1 prime to the power square। এটা হচ্ছে তোমার দ্বিতীয় অশোধিত পরিঘাত। তৃতীয় অশোধিত পরিঘাত mu prime 3 is equal to mu 3, এই যে mu 3 plus 3 mu 2 mu 1 plus mu 1 prime cube। mu prime 3 is equal to mu 3 plus 3 mu 2 into mu prime 1 plus mu prime 1 whole cube। আচ্ছা, এরপরে চতুর্থ অশোধিত পরিঘাত mu prime 4 is equal to একই জিনিস, ফার্স্টে mu prime 4 plus 4 mu cube mu 1 plus 6 mu 2 mu 1 square plus mu 1 prime to the power 4। এই একবার বোর্ডটা দেখে নাও। এটা হচ্ছে রূপান্তরের সূত্র। মানে কখনো যদি তোমাদেরকে পরীক্ষাতে বলে যে কাঁচা পরিঘাতের মান দেওয়া আছে, তোমাদেরকে বললো কেন্দ্রীয় পরিঘাতের মান বের করতে, আবার এভাবে দেওয়া থাকতে পারে কেন্দ্রীয় পরিঘাতের মান দেওয়া আছে, তোমাদেরকে বললো কাঁচা পরিঘাতের মান বের করো, তখন আমরা এই সূত্রগুলা ব্যবহার করব। যদিও আমার হাতের লেখা একটু বিশ্রী, তোমরা একটু কষ্ট করে বুঝে নাও। ওকে, আমি পরিঘাত মোটামুটি আর আমার দরকার নাই, অলরেডি পরীক্ষা নিয়ে তোমরা যতটুকু পড়ছো ইনশাআল্লাহ অতটুকুর মধ্যে থেকেই পরীক্ষাতে আসবে। দেখে নাও। ওকে, আমি মুসলাম। আচ্ছা, এখন আমরা বঙ্কিমতায় ঢুকবো। গত 2 লেকচারে আমরা পরিঘাত নিয়ে পড়াশোনা করছি এবং আজকেও আমরা বেশ কিছুক্ষণ সময় পরিঘাত নিয়ে জানলাম। আচ্ছা, আমরা আজকে বঙ্কিমতা পড়ব। আচ্ছা, বঙ্কিমতার বিষয়টা হচ্ছে কি, বঙ্কিম শব্দের অর্থই হচ্ছে সুষমতার অভাব বা প্রতিসাম্যের অভাব। বঙ্কিমতা বলতে আমরা বুঝি এটা এক কোনো তথ্য সারির তোমার হচ্ছে আকৃতি এবং গঠনগত অবস্থাকে নির্দেশ করে। মানে কোনো তথ্য সারি আসলে এটার আকৃতিটা কেমন, এইটা দেখা হচ্ছে তোমার বঙ্কিমতা, বা কোনো তথ্য সারির সুষমতার অভাবকেই আমরা বঙ্কিমতা বলব। বঙ্কিমতাকে তোমার হচ্ছে বিভিন্নভাবে ভাগ করা যায়।
তবে বঙ্কিমতাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ধনাত্মক বঙ্কিম, একটা হচ্ছে ঋণাত্মক বঙ্কিম। একটা হচ্ছে ধনাত্মক বঙ্কিম, একটা হচ্ছে ঋণাত্মক বঙ্কিম। আচ্ছা, প্রথমে বুঝতে হবে বঙ্কিমতার মানে সুষম অবস্থাকে, সুষম অবস্থা বলতে আমরা আসলে কি বুঝি? সুষম অবস্থার শর্ত কি? আমরা বলছি যে প্রতিসাম্যের অভাবই হচ্ছে বঙ্কিমতা। তাহলে প্রতিসাম্য বা সুষমতার শর্তগুলো কি কি এটা আমাদের জানতে হবে। যেমন তোমাদের বইয়ে আছে কিনা, বইয়ে আছে কিনা আমি জানি না, দেখো এটা লিখে নাও তোমরা, আমি জানি না বইয়ে আছে কিনা। সুষম নিবেশনের ক্ষেত্রে ক্ষেত্রে এগুলো হচ্ছে সুষম নিবেশন। এক, গড় সমান মধ্যমা সমান প্রচুরক হয়। এক। দুই, তোমার হচ্ছে Q3 মাইনাস Q2 ইজ ইকুয়াল টু Q2 মাইনাস Q1, এটা সমান হয়। আরো আছে কিছু শর্ত। মূল হচ্ছে তোমার গড় মধ্যমা প্রচুরক, আর Q3 মাইনাস Q2 ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে Q2 মাইনাস Q1 এর সমান। আরেকটা জিনিস হচ্ছে গণসংখ্যা রেখাটা, গণসংখ্যা রেখাটি পরিমিত রেখার আকৃতি গ্রহণ করে, আকৃতি গ্রহণ করে। এটা হচ্ছে সুষমতার শর্ত। এটার যদি ব্যত্যয় ঘটে বা এটার যদি ভিন্নতা হয় তখন আমরা এটাকে বলবো এটা বঙ্কিমতা বা এটার মধ্যে বঙ্কিমতা বিদ্যমান। যেমন যদি যদি আমি বলি তোমার হচ্ছে বঙ্কিমতার ক্ষেত্রে কি হবে, দেখো এটা তো সুষম নিবেশনের ক্ষেত্রে দেখছো, বঙ্কিমতার ক্ষেত্রে জাস্ট অপোজিট। বঙ্কিমতার ক্ষেত্রে তোমার হচ্ছে গড় নট ইকুয়াল টু মধ্যমা নট ইকুয়াল টু প্রচুরক হবে এক। তারপরে Q3 মাইনাস Q2 নট ইকুয়াল টু Q2 মাইনাস Q1 হবে। আর পরিমিত রেখার আকৃতির মতো রেখা হবে না। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে μ1 μ2 μ3 μ4 এগুলো কোনোটাই তোমার হচ্ছে শূন্যের হবে না, শূন্য সমান হবে না। ঠিক আছে? আচ্ছা, মোটামুটি আমাদের এই হচ্ছে শর্ত। আমি আরেকবার বলি, বঙ্কিমতার ক্ষেত্রে গড় মধ্যমা প্রচুরক সমান হবে না Q3 মাইনাস Q2 নট ইকুয়াল টু Q2 মাইনাস Q1। Q3 মানে চতুর্থ, তৃতীয় চতুর্থ থেকে দ্বিতীয় চতুর্থের ব্যবধান কখনোই তোমার প্রথম দ্বিতীয় চতুর্থ থেকে প্রথম চতুর্থের ব্যবধানের সমান হবে না। আর কাঁচা কেন্দ্রীয় পরিঘাতগুলোর মান কখনো শূন্য সমান হবে না। এগুলো যদি হয় আমরা বলবো যে এখানে তোমার হচ্ছে বঙ্কিমতা রয়েছে বা তথ্যগুলোর মধ্যে সুষমতার অভাব রয়েছে। আচ্ছা, একবার দেখে নাও। আচ্ছা, আমি বললাম যে তোমার হচ্ছে বঙ্কিমতাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলে ধনাত্মক বঙ্কিম, ধনাত্মক বঙ্কিম, একটাকে বলে ঋণাত্মক বঙ্কিম। কিছুই না, একদম সহজ। দেখো, ধনাত্মক বঙ্কিম হলে যেটা হয়, ধনাত্মক বঙ্কিমের ক্ষেত্রে উপাত্তে তোমার হচ্ছে এই ধরনের এক ধরনের দেখবা, বাউন্স দেখবা, বাম দিকে উঁচু থাকবে এবং ডানে এটা অনেক দূর বিস্তৃত থাকবে। এটাকে বলে ধনাত্মক বঙ্কিম। এক্ষেত্রে তোমার বঙ্কিমতার মাত্রা মান তোমার হচ্ছে পজিটিভ হবে, ধনাত্মক হবে। আবার যদি ঋণাত্মক বঙ্কিম হয়, দেখো যেটা হবে ডান দিকে উঁচু থাকবে এবং বাম দিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকবে। এক্ষেত্রে বিটা 1 দিয়ে আমরা বঙ্কিমতা দেখাই, এক্ষেত্রে তোমার এর মান ঋণাত্মক হবে। ঠিক আছে? আর যদি কোনো কারণে তোমার হচ্ছে বিটা 1 এর মান শূন্য হয়, তাহলে বুঝতে হবে যে সেটা সুষম বঙ্কিম, মানে কোনো বঙ্কিমতা নাই। তাহলে বিটা 1 এর মান হবে তোমার শূন্য। এটার অর্থ হচ্ছে বামে, এটা হচ্ছে তোমার ডানে বঙ্কিম বা ধনাত্মক বঙ্কিম, এটা হচ্ছে বামে বঙ্কিম বা ঋণাত্মক বঙ্কিম। যখন তোমার হচ্ছে ধনাত্মক বঙ্কিম বলবো তখন ডানে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হবে, বাট বাম দিকে একটা উঁচা অংশ থাকবে। আবার যখন বলবো ঋণাত্মক বঙ্কিম তখন বাম দিকে অনেক দূর বিস্তৃত থাকবে কিন্তু ডান দিকে একটা উঁচু এরকম তোমার হচ্ছে পরিমিত রেখা ধারণ করবে এই আকৃতি। আর যদি বলি বিটা 1 এর মান শূন্য, তাহলে বুঝবে এটা সুষম বিন্যাস। এই আচ্ছা, এখন আমাদের তোমার হচ্ছে ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে। যেমন ধরো, যখন আমরা বলবো ধনাত্মক বঙ্কিম তখন তোমাকে বুঝতে হবে এখানে গড় গ্রেটার দেন মধ্যমা গ্রেটার দেন প্রচুরক হবে। মানে গড় মধ্যমা ধরো প্রচুরক, তার মানে
গড় হচ্ছে এক্স বার, মধ্যমা এমই, মোট হচ্ছে এমও। তার মানে গড় ইজ গ্রেটার দেন মধ্যমা গ্রেটার দেন প্রচুরক। সো আর যদি এমন হয় তোমার হচ্ছে আরো কিছু ব্যাপার আছে, যেমন এখানে তোমার হচ্ছে Q3 মাইনাস Q2 ইজ গ্রেটার দেন, তোমাদের বই ঠিক আছে তো? হ্যাঁ আমি জানি, হ্যাঁ Q2 মাইনাস Q1 হবে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার গড় মাইনাস প্রচুরক। এখানে গড় মাইনাস প্রচুরক একটা ধনাত্মক মান হবে, একটি ধনাত্মক মান হবে। আবার শোনো, ধনাত্মক বঙ্কিমের ক্ষেত্রে গড় গ্রেটার দেন মধ্যমা গ্রেটার দেন প্রচুরক হবে, এবং তৃতীয় চতুর্থক থেকে দ্বিতীয় চতুর্থকের ব্যবধান অবশ্যই দ্বিতীয় চতুর্থক থেকে প্রথম চতুর্থকের ব্যবধান অপেক্ষা বড় হবে, এবং গড় মাইনাস প্রচুরক একটি ধনাত্মক মান হবে। এই এখন ঠিক বিপরীতটা হবে কোথায়? ঋণাত্মক বঙ্কিমের ক্ষেত্রে। দেখো, কোনো সমস্যা নেই। এখানে আমরা যেটা দেখালাম এটা হচ্ছে প্রচুরক, এটা মধ্যমা, এটা গড়। তার মানে বোঝাই যেতেছে প্রচুরক ইজ গ্রেটার দেন মধ্যমা, মধ্যমা ইজ গ্রেটার দেন গড়। তার মানে এটা হচ্ছে প্রচুরক গ্রেটার দেন মধ্যমা গ্রেটার দেন গড়। এটা কোথায় হবে? যখন সেটা তোমার হচ্ছে ঋণাত্মক বঙ্কিম হবে। আর এটার ক্ষেত্রেও সেম হবে, এক্ষেত্রে এটা হবে লেস দেন Q3 মাইনাস Q2 ইজ লেস দেন Q2 মাইনাস Q1। আর তোমার হচ্ছে গড় মাইনাস প্রচুরক একটা ঋণাত্মক মান হবে, গড় মাইনাস প্রচুরক একটা ঋণাত্মক মান হবে। এই আমি আরেকবার বলি, বঙ্কিমতাকে মূলত আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ধনাত্মক বঙ্কিম, একটা হচ্ছে ঋণাত্মক বঙ্কিম। ধনাত্মক বঙ্কিমতার ক্ষেত্রে তোমার হচ্ছে উপাত্তের মানগুলো তোমরা চিত্র দেখেই বুঝতেছো। ধনাত্মক বঙ্কিমতার ক্ষেত্রে গণসংখ্যা রেখাটি যদি সুষম না হয়ে, মানে ধনাত্মক বঙ্কিমের ক্ষেত্রে গণসংখ্যা রেখাটি সুষম না হয়ে তোমার হচ্ছে বাম দিকে অধিক উঁচু হয় এবং ডান দিকে অধিক সংখ্যক জায়গায় বিস্তৃত থাকে। আবারও বলতেছি, কোনো নিবেশনের গণসংখ্যা রেখাটি যদি সুষম না হয়ে বাম দিকে অধিক উঁচু এবং ডান দিকে অধিক বিস্তৃত হয়, তবে সেই ধরনের নিবেশনে আমরা বলবো ধনাত্মক বঙ্কিমতা রয়েছে। ধনাত্মক বঙ্কিমতার ক্ষেত্রে তিনটি শর্ত রয়েছে। এক্ষেত্রে গড় মধ্যমা, গড় গ্রেটার দেন মধ্যমা গ্রেটার দেন প্রচুরক হয়, এবং তৃতীয় চতুর্থক থেকে দ্বিতীয় চতুর্থকের ব্যবধান অবশ্যই দ্বিতীয় চতুর্থক থেকে প্রথম চতুর্থকের ব্যবধান থেকে বড় হয়, এবং গড় মাইনাস প্রচুরক একটি ধনাত্মক মান হয়। ঠিক একইভাবে ঋণাত্মক বঙ্কিমতার ক্ষেত্রে আমরা বলতে পারি, যদি কোনো নিবেশনের গণসংখ্যা রেখাটি সুষম না হয়ে ডান দিকে অধিক উঁচু এবং বাম দিকে অধিক বিস্তৃত হয়, তবে সেই নিবেশনকে আমরা বলতে পারি ঋণাত্মক বঙ্কিমতা বিরাজমান। এবং এক্ষেত্রে প্রচুরক মধ্যমা থেকে বড় এবং মধ্যমা গড় থেকে বড় হয়, এবং Q3 মাইনাস Q2 লেস দেন Q2 মাইনাস Q1 হয়, এবং গড় মাইনাস প্রচুরক একটি ঋণাত্মক মান গ্রহণ করে। এই হচ্ছে আমাদের বিষয়। এখন আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা বঙ্কিমতা পরিমাপ করতে পারি। মূলত কার্ল পিয়ারসনের সূত্রটি বেশ জনপ্রিয়। এছাড়া বাউলির বঙ্কিমতা রয়েছে, এছাড়া তোমার হচ্ছে কি বলে বিভিন্ন ধরনের বঙ্কিমতার সূত্র আছে। আমরা এখন কয়েকটা সূত্র দিয়ে অঙ্ক করব, আমাদের কাজটা শেষ হয়ে যাবে। আমি বুঝলাম, তোমরা একবার দেখে নাও। ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে বঙ্কিমতা কিভাবে পরিমাপ করে। দেখো, বঙ্কিমতার পরিমাপক সমূহ। আচ্ছা, প্রথমে আমরা সবচেয়ে সহজটা লিখি। কার্ল পিয়ারসনের বঙ্কিমতা লেখে না, বঙ্কিমতাঙ্ক ইকুয়াল টু, তোমার এটাকে আমরা বিটা 1 দিয়ে দেখাই। বিটা 1 ইজ ইকুয়াল টু গড় মাইনাস প্রচুরক ডিভাইডেড বাই পরিমিত ব্যবধান। শেষ। যদি কোনো অঙ্কে তোমার হচ্ছে প্রচুরক না দেওয়া থাকে, তখন সূত্রটা হবে এরকম, বিটা 1 ইকুয়াল টু 3 ইন্টু গড় মাইনাস মধ্যমা ডিভাইডেড বাই পরিমিত ব্যবধান। এই ঠিক আছে। ওকে, এবার এভাবেও লেখা যায়। ঠিক আছে, এবার এটা হচ্ছে তোমার সবচেয়ে পপুলার সূত্র। এই সূত্র দিয়ে পরীক্ষাতে অঙ্ক আসে। দেওয়া থাকবে তোমাদের গড় এবং প্রচুরক এবং পরিমিত ব্যবধান, বলবে বঙ্কিমতা নির্ণয় করো। আচ্ছা, বঙ্কিমতার মান হচ্ছে তোমার, আচ্ছা আমরা এটা মান নিয়ে কথাটা পরে বলি, আগে আমরা ইয়া করি তোমার। এরপরে বাউলির বঙ্কিমতা দেখো। বাউলির
বঙ্কিমতাঙ্ক দেখো বিটা 1 ইকুয়াল টু, এটা হচ্ছে, এটাকে বলে তোমার হচ্ছে চতুর্থক ভিত্তিক বঙ্কিমতা, Q3 প্লাস Q1 মাইনাস 2Q2 ডিভাইডেড বাই Q3 মাইনাস Q1। এটা তোমাকে বলে হচ্ছে বাউলির বঙ্কিমতাঙ্ক। কি বলে এটাকে? বাউলির বঙ্কিমতাঙ্ক। বিটা 1 ইকুয়াল টু Q3 তৃতীয় চতুর্থক প্লাস প্রথম চতুর্থক মাইনাস 2 ইন্টু দ্বিতীয় চতুর্থক ডিভাইডেড বাই তৃতীয় চতুর্থক মাইনাস প্রথম চতুর্থক। এই লাস্টে আমি একটা সূত্র বলবো, এটা হচ্ছে, এটাকে বলে তোমার হচ্ছে পরিঘাত ভিত্তিক বঙ্কিমতা। ঠিক আছে, এইটা তোমার হচ্ছে জনপ্রিয়। এটা আমরা বলবো এই চিহ্নটাকে মানে রুট বিটা 1 এর পরিবর্তে আমরা এই চিহ্নটা ব্যবহার করব। ইকুয়াল টু তোমার হচ্ছে আমরা বলতেছি মিউ 3 ডিভাইডেড বাই সিগমা কিউ। সিগমা মানে পরিমিত ব্যবধান, সিগমা কিউ। ঠিক আছে, এভাবেও লেখা যায় মিউ 3 ইকুয়াল টু তোমার হচ্ছে মিউ 2 কিউব, মিউ 2 কিউব। ঠিক আছে। সো আমার মনে হয় না এই বিষয়টা তোমাদের আর কোনো, আচ্ছা এত জটিল করে না লিখি, সহজ করে লিখি। মিউ 3 ডিভাইডেড বাই সিগমা, এটা মিউ 2 কিউব, দ্যাট ইজ ভেদাঙ্ক। ভেদাঙ্কের উপরে তোমার হচ্ছে আমার কিউব। দেন এটার পরে আমরা আবার এটা লিখতে পারি যে রুট এবং স্কয়ার কাটা, তাহলে সিগমা কিউব। এটাও লেখা যায়, এটাও লেখা যায়। ওকে, মূল সূত্র হচ্ছে আমাদের এই তিনটাই। তোমাদের পরীক্ষাতে গড় দেওয়া থাকবে, পরিমিত ব্যবধান দেওয়া থাকবে, বলবে যে বঙ্কিমতা বের করো, বা চতুর্থক দেওয়া থাকবে, বলবে বঙ্কিমতা নির্ণয় করো। মানে কিছু না কিছু একটা দেওয়া থাকবে, তারপর আমাদেরকে বলবে বঙ্কিমতা নির্ণয় করো। এই এখন আমরা তোমার হচ্ছে দুইটা ফর্মাল অঙ্কে যাই। আচ্ছা, এবার কিছু ধর্ম আগে বলি। কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক -3 থেকে +3 পর্যন্ত হতে পারে। আবার বাউলির বঙ্কিমতাঙ্ক -1 থেকে +1 পর্যন্ত হয়। আবার এভাবে বলা যায় তোমার হচ্ছে, এর কিছু ধর্ম আছে, যদিও ধর্মগুলো পরীক্ষাতে আমি আসতে দেখিনি, তাও জেনে রাখো। বঙ্কিমতা মূল ও মাপনী থেকে স্বাধীন হয়। তারপরে তোমার হচ্ছে কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক -3 থেকে +3 এর মধ্যে থাকে। বাউলির বঙ্কিমতাঙ্ক -1 থেকে +1 এর মধ্যে থাকে। আর হচ্ছে তোমার একটা সুষম নিবেশনের বঙ্কিমতাঙ্কের মান 0 হয়, মানে বিটা 1 0 হয়। আবার ঋণাত্মক বঙ্কিম নিবেশনের বঙ্কিমতাঙ্ক ঋণাত্মক হয়, ধনাত্মক বঙ্কিম নিবেশনের বঙ্কিমতাঙ্ক ধনাত্মক হয়। আমরা একটা 2-3টা ছোট্ট অঙ্ক করব। অঙ্ক করে আমরা আজকে অধ্যায়টা, মানে আমরা আজকে বঙ্কিমতাঙ্কের অংশটা শেষ করব। ওকে, দেখে নাও একবার। ওকে, মুসলাম আচ্ছা, এখন আমরা একটা অঙ্কে যাই। আচ্ছা, আচ্ছা, সহজ কিছু প্রশ্ন আছে এখানে, আমরা খুব বেশি জটিল প্রশ্নে যাব না। দেখো, কোনো একটা এক শ্রেণীকক্ষের 9 জন শিক্ষার্থীর বয়স, 9 জন শিক্ষার্থীর বয়স যথাক্রমে 9 জন শিক্ষার্থীর বয়স যথাক্রমে 20, 14, 15, 16, 17, 18, 16, 21, 16 বছর। এখন প্রশ্ন দিছে কার্ল পিয়ারসন বাউলি এবং পরিঘাত ভিত্তিক বঙ্কিমতা নির্ণয় করো। পরিঘাত ভিত্তিক বঙ্কিমতাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, কি লিখছি আমি বলো তো? 9 জন ছাত্রের বয়স যথাক্রমে 9 জন ছাত্রের বয়স
যথাক্রমে তোমার হচ্ছে 20, 14, 15, 16, 17, 18, 16, 21, 16 বছর। এখানে প্রশ্ন বলছে কার্ল পিয়ারসন বাউলি এবং পরিঘাত ভিত্তিক বঙ্কিমতাঙ্ক নির্ণয় করো। আমরা এখন করি, কিভাবে করব দেখো, একদম সহজ। ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কার্ল পিয়ারসনেরটা সহজ, আমরা জাস্ট এগুলো লিখি। এক্স হচ্ছে 20, 14, 15, 16, 17, 18, 16, 21, 16। আমাদের শুধু লাগবে এক্স স্কোয়ার। দেখো কত সহজ অঙ্ক। 20, 20 400, 14, 14 196, 15, 15 225, 16, 16 256, 17, 17 289, 18, 18 324, 16, 16 256, 21, 21 441, 16, 16 256। আমি জানি না আমারটা হয়েছে কিনা, হওয়ার কথা। দেখি তো কীভাবে করছে ওনারা। 400, 196, 225, 256, 289, 324, 256, 441, 256 হয়েছে। এইখানে সামেশন এক্স স্কোয়ারের মান আমার আসছে হচ্ছে তোমার 2643, 2643। আর সামেশন এক্স এর মান হচ্ছে তোমার 153। ওকে, এখন আমাদের বলো তো এই অঙ্কে কি লাগবে। কার্ল পিয়ারসনের সূত্র হচ্ছে গড় মাইনাস প্রচুরক ডিভাইডেড বাই পরিমিত ব্যবধান, তাই না? অথবা 3 ইন্টু গড় মাইনাস মধ্যমা ডিভাইডেড বাই পরিমিত ব্যবধান, তাই না? দুইটা দিয়ে করা যাবে, যেটা তোমাদের ইচ্ছা। এখন দেখো, আমরা গড় জানি কি সামেশন এক্স ডিভাইডেড বাই এন। এখানে এন এর মান কত? 1 2 3 4 9 জন আছে, যেহেতু এটা এক্স বার সমান সমান 153 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 9। সো 9 একে 9, 9 10, 9 18 তোমার হচ্ছে 18 হবে, 18 পয়েন্ট সামথিং। তোমার হচ্ছে এখানে আমার গড় আসছে 17। ওকে, 17 আসছে গড়। ওকে, এখন আমার লাগবে কি বলতো, গড়টা কিন্তু পেয়ে গেলাম। এখন পরিমিত ব্যবধানের জন্য আমার কিছু দরকার নাই, এটা থাকলে আমি পরিমিত ব্যবধান পাবো। দেখি পরিমিত ব্যবধান, আগে ভেদাঙ্ক বের করি। দেখো কত সহজ অঙ্ক। দেখো আমরা জানি ভেদাঙ্ক তোমার হচ্ছে সিগমা স্কোয়ার ইকুয়াল টু সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস এক্স বার স্কোয়ার। দেখো আমরা জানি ভেদাঙ্ক সিগমা স্কোয়ার ইকুয়াল টু সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস এক্স বার হোল স্কোয়ার। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা এখানে এক্স বার এক্স সামেশন এক্স স্কোয়ার মান পেলাম কত? 2643। এন এর মান কত? তোমার হচ্ছে 9। এক্স বার পেলাম কত? 117 স্কোয়ার। সো উই জাস্ট ডিভাইড করি আমরা, কত আসে দেখো, ডিভাইড করি 2643 ডিভাইডেড মাইনাস ব্র্যাকেট 17 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2000 হলো না, 17 17 289। সো এখানে আমরা পাইলাম কত, একটু দেখি, দাঁড়া দেখি, 2643 ডিভাইডেড বাই 9 কত আসে? 293.67। 17 17 289। তো আমরা এখানে দেখলাম আমাদের আসে 289 হলে 4.67। দিস ইজ আওয়ার ভেদাঙ্ক। সো আমাদের পরিমিত ব্যবধান কত আসবে বলো তো? রুট ওভার ভেদাঙ্ক না? তোমরা এটা পড়ছো, কিন্তু ভুলে গেলে তো আমার কিছু করার নাই। এটা আমরা যদি ভেদাঙ্ককে রুট করি তাহলে আমরা কি পাই? পরিমিত ব্যবধান পাই। এখন রুট ওভার 4.67 উই গেট 2.16। এটা হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান। তো আমরা কিন্তু তোমার হচ্ছে পরিমিত ব্যবধান পেয়ে গেলাম, গড় পেয়ে গেলাম। তো এখন আমাদের দরকার হচ্ছে তোমার মধ্যমা বা প্রচুরক, একটা আমাদের দরকার। এখন দেখো, যেহেতু আমরা তোমার হচ্ছে জটিলতা যাচ্ছি না, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা তোমার হচ্ছে এখান থেকে আমরা কি মধ্যমা বের করবো না প্রচুরক বের করবো? আচ্ছা, প্রচুরকের একটা সহজ সূত্র আছে, তোমরা কি জানো এটা? দেখি তোমাদের মনে আছে কিনা। প্রচুরককে এভাবে বের করা যায়, প্রচুরক সমান সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু
গড়, কিন্তু আমরা তো মধ্যমাই জানি না। সো এই সূত্র এখানে আমরা তাহলে মধ্যমাটা বের করে নিই, ঝামেলা করার দরকার নেই। মধ্যমা বের করি। দেখো এখানে মান আছে কয়টা? 9টা না? মান তো 9টা, তাই না? তাইলে আমরা একটা কাজ করি, আমরা এই মানগুলোকে সাজাইতে হবে। সাজানোর পরে আমাদের মাঝখানে যে মানটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার মধ্যমা। তো আমরা দেখি আগে এটা যোগফলটা এক জায়গায় লিখে রাখি। সামেশন এক্স স্কোয়ারের মান আমরা পাইছি হচ্ছে 2643, সামেশন এক্স এর মান হচ্ছে 153, আর আমরা সিগমা পাইলাম হচ্ছে তোমার 2.16, সিগমা স্কোয়ার পাইছি হচ্ছে 4.67, আর তোমার এক্স বার আমাদের আসছে 70। ওকে, আমরা এবার বুঝতে পারি। দেখো, তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আমরা মধ্যমাটা এখান থেকে বের করবো। তোমরা এটাও দেখছো আগে, এখানে মান আমরা দেখলাম এক্স কতগুলো আছে বলো তো? এক্স আছে 9টা। আমরা যা সাজাই, তুমি লিখবা যে মানগুলোকে তোমার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, মানে মানগুলোকে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় আকারে সাজাই, ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। সাজালে কি হয় দেখো, সবচেয়ে ছোট মান হচ্ছে কত এখানে দেখি আমরা? 14, তারপরে 15, 16, 16, 16, তিনটা 16 আছে। তারপরে হচ্ছে তোমার 17, 18, 20, 21, 17, 18, 20, 21। একটু জিনিস মনোযোগ দিয়ে দেখো, এখানে মাঝখানে কোনটা আছে? একদম মাঝখানে, তাই না? তার মানে আমরা মোটামুটি নিশ্চিত যে আমাদের 5তম পদের মানই হবে তোমার হচ্ছে মধ্যমা। এভাবে লিখবো আমরা, মধ্যমা সমান সমান n+1 ডিভাইডেড বাই 2তম পদ, যেহেতু তোমার হচ্ছে এটা বেরোর সংখ্যক উপাত্ত। অতএব মধ্যমা সমান সমান 9+1/2তম পদ, অতএব 10/2তম পদ, অতএব 5তম পদ সমান সমান হচ্ছে 16। তাই আমাদের মধ্যমা আমরা পেলাম হচ্ছে 16। অতএব পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক β1 = গড় হচ্ছে 17, প্রচুরক হচ্ছে আমাদের কত? আমাদের মধ্যমা কত পেয়েছি আমরা? 16। তার মানে হচ্ছে তোমার 3 গুণন গড় মাইনাস মধ্যমা 16 ডিভাইডেড বাই 2.16। সো 3 গুণন 1 2.16, 3 ভাগ 2.16, 3 ভাগ 2.16 এ কত আসে দেখো? 3 ভাগ 2.16, that is 1.39, that is 1.39। সো আমরা মোটামুটি তোমার হচ্ছে একটা পর্যায়ে চলে আসলাম। এটা গ্রেটার দেন 0 না? তার মানে আমরা বলতে পারি যে তোমার হচ্ছে নিবেশনটি ধনাত্মক বঙ্কিম, নিবেশনটি ধনাত্মক বঙ্কিম। আচ্ছা, আমরা পরের ক্লাসে বাকি অংশ করব, তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবা। আজকে পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।